নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে আপনারা জানেন যে গুজরাট এবং নাগপুরের মধ্যে কিন্তু একটা দ্বৈরথ তৈরি হয়েছে যে দিল্লিটা কে চালাবে এই নিয়ে, এবং গুজরাট লবি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, গুজরাট লবিকে কোনো মতেই সামলাতে পারছে না আরএসএস। তেমনই কিন্তু খবর উঠে আসছে এবং ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস এর মধ্যে একটা দ্বৈরথ তৈরি হয়েছে। সেটা নিদর্শন আমরা বারংবার পেয়েছিলাম যখন মোহন ভাগবত, একদম আরএসএস প্রধান, তিনি 9 জুলাই একটা প্রকাশ্য জনসভা থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে 75 বছর হয়ে যাওয়ার পর আর কারোরই কিন্তু অ্যাক্টিভ পলিটিক্সে থাকার উচিত নয়, এবং 75 বছর হয়ে যাওয়ার মানে একদম তার যেন সরে যাওয়া উচিত এবং পরবর্তী কাউকে জায়গা ছেড়ে দেওয়া উচিত। এবং এই কথার সূত্র ধরেই কিন্তু আমরা দেখতে পেলাম নীতিন গাডকারি, কেন্দ্রীয় সড়ক মন্ত্রী, তিনি একদম যে কথাটা বললেন সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। তিনি একদম ইঙ্গিত করে দেশের প্রধানমন্ত্রীকে এই মুহূর্তে কিন্তু আরো একবার মনে করিয়ে দিলেন যে প্রধানমন্ত্রীর এই মুহূর্তে ক্ষমতা থেকে সরে যাওয়া উচিত এবং সেই জায়গায় অবশ্যই অন্য কারোর আসা উচিত। কি বললেন নীতিন গাডকারি এবং কেন এই জল্পনা উস্কে উঠলো অবশ্যই বলবো। এবং তার সঙ্গে আরো যে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটে গিয়েছে, এই মুহূর্তে কিন্তু দিল্লি কে চালাবে, ঠিক তার সঙ্গে সঙ্গে একদম ভারতীয় জনতা পার্টির সংগঠন কে চালাবে সেটা নিয়েও নাগপুরে একটার পর একটা বৈঠক চলছে, এবং যেটা কিন্তু একদম সভাপতিত্ব করছেন মোহন ভাগবত। সেই সমস্ত খবরের ডিটেলস বলবো আপনাদের, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। এই মুহূর্তে কিন্তু আপনারা জানেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সেপ্টেম্বরের 17 তারিখ একদম তার 75 বছর পূর্ণ করবেন, এবং 2014 সালে এসে নরেন্দ্র মোদী সরকারকে দিয়ে আরএসএস যে সিদ্ধান্তটা গ্রহণ করিয়েছিল, কিংবা বলা যেতে পারে নরেন্দ্র মোদী অমিত শাহ যেটা একদম বিজেপির অভ্যন্তরে চালু করেছিল যে প্রকল্পটা, সেটা কিন্তু একদম 75 বছর হয়ে গেছে, অ্যাক্টিভ পলিটিক্স থেকে সরে যেতে হবে। এবং এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে 2009 সালে যে লালকৃষ্ণ আদবানি একদম প্রধানমন্ত্রীর মুখ হিসাবে লড়াই করেছিলেন, তখন তার 82 বছর বয়স, সেই লালকৃষ্ণ আদবানিকে 2014 সালের পর একদম সাইড লাইন করে দেওয়া হলো, তাকে সরিয়ে দেওয়া হলো মার্গদর্শন মন্ডলীতে। ঠিক তেমন ভাবে মুরলী মনোহর যোশী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা, তাকেও সরিয়ে দেওয়া হলো। কিন্তু এই মুহূর্তে সেই দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন ঠিক যেমন ভাবে একদম নরেন্দ্র মোদী, ঠিক তেমন ভাবে দাঁড়িয়ে আছেন রাজনাথ সিং। এবং নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু অবশ্যই এই মুহূর্তে তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন কনজিকিউটিভ টার্মগুলো অনুযায়ী, 14, 19, তারপর 2024-এও। এখন কিন্তু এই মুহূর্তে নীতিন গাডকারি, তিনি কিন্তু 2024 সালের পর থেকেই একদম নরেন্দ্র মোদী যখন একদম শপথ গ্রহণ অনুষ্ঠান করছেন, তখন থেকে নীতিন গাডকারি বিভিন্নভাবে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব এইটা নিয়ে কিন্তু কটাক্ষ করছেন। এবং এই মুহূর্তে নীতিন গাডকারি কয়েকদিন আগেই একদম নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষ করে বলেছেন যে গরিব আরো গরিব হয়ে গিয়েছে, একদম কিছু বড় লোকের হাতে একদম টাকা পয়সা দেশের সমস্ত মুষ্টিবদ্ধভাবে রয়েছে। এবং সেই জায়গায় নীতিন গাডকারি এবার যে কথাটা বললেন, আপনারা শুনুন এবং বিচার করুন যে নীতিন গাডকারি কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন। গত 12 জুলাই নীতিন গাডকারি একটা প্রকাশ্য জনসমাবেশ থেকে বলেন কিন্তু যে ক্ষমতা, ধন এবং সৌন্দর্য পেলে মানুষ অহংকারী হয়ে যায়। কাকেই কথা বলছেন আপনারা বুঝতেই পারছেন। তারপর তিনি বলেন, আমি সাহেব হয়ে গেছি, আমি আর কাউকে চিনি না, কেউ কাউকে নিচু করে নিজে মহান হতে পারে না। কোট আনকোট নীতিন গাডকারির এই কথা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সারা দেশের রাজনীতিতে জল্পনা উস্কে উঠেছে, এবং বিরোধীরা অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে, একদম জিএমএম এর পক্ষ থেকে এবং তার সঙ্গে শিবসেনার পক্ষ থেকে কিন্তু একদম বিভিন্ন মানুষরা বলতে শুরু করেছেন যে কথা আমরা এতদিন বলতাম, নিজের মন্ত্রিসভার লোকই এখন বলতে শুরু করেছেন। এবং একদম নরেন্দ্র মোদীর যে বিলাসবহুল জীবন, তার যে বিভিন্ন সময় ছবি উঠে আসে, সেই ছবিটা নিয়ে কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে কটাক্ষ করলেন নীতিন গাডকারি। এবং আরএসএস তারা কিন্তু বারংবার মনে করিয়ে দিয়েছে যে 2024 সালের যে লোকসভা নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির সংখ্যার ভিত্তিতে ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে, এবং যেটুকু সংখ্যাও তারা পেয়েছে 240টা আসন, সারা দেশের যে ভোটের রাজনীতি সেটা কিন্তু 2019 সালে অনেক বেটার ছিল, অর্থাৎ 2014 সাল এবং 2019 সালে অনেকটা বেটার ফল করেছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি। দ্বিতীয় মোদী সরকার যখন হই হই করে তৈরি হয়, তখন কিন্তু 303টে আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করেছিল এবং দেশে অন্যতম একটা নিদর্শন সৃষ্টি করেছিল। সেখান থেকে 5 বছরের মধ্যে নরেন্দ্র মোদী এমন কি করলেন যাতে 240টা আসনে এসে ভারতীয় জনতা পার্টিকে থেমে যেতে হলো, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে আরএসএস। এবং তার পেছনে কিন্তু তারা যে প্রধান কারণটা বারংবার তাদের মিটিং এর সূত্র থেকে উঠে এসেছে, সেটা কিন্তু নরেন্দ্র মোদীর চালচলন, নরেন্দ্র মোদীর নিজের লাইফস্টাইল এবং তার যে একটা রীতিমতন দেখানো চালচলন, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তার বিলাসবহুল চালচলন কোনোভাবেই কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। এমনকি একদম
একদম অযোধ্যায় যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হলো 2024 সালের জানুয়ারি মাসে, একদম তড়িঘড়ি করে রাম মন্দির প্রতিষ্ঠা করলো নরেন্দ্র মোদী সরকার। সেই রাম মন্দিরের এফেক্টও কিন্তু লোকসভা ভোটে পেল না, তারা ভোট বাক্সে ধরুন একদম অযোধ্যাতেই কিন্তু তারা লোকসভা আসনটা হেরে গেল। সুতরাং বুঝতেই পারছেন শুধুমাত্র মোড়কে মোড়ানো রাজনীতি সেটা কিন্তু আর সাধারণ মানুষ কোনোভাবেই গ্রহণ করছেন না, এবং সেই কথাটা কিন্তু আরএসএস বারংবার বুঝিয়ে দিতে এই মুহূর্তে ছাড়ছে না নরেন্দ্র মোদী অমিত শাহকে। এবং কয়েকদিন আগেই আমরা অমিত শাহকে বলতে শুনেছি তিনি তার রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে ভাবনা চিন্তা করছেন। তার কারণ হিসেবে কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ কথা উঠে আসছে যে 4 থেকে 6 জুলাই পর্যন্ত দিল্লির কেশব কুঞ্জে যে বৈঠকটা হয়ে গিয়েছে, যার মধ্যে জেপি নাড্ডা উপস্থিত ছিলেন, সেখানে কিন্তু এই আলোচনাটা হয়েছে যে নরেন্দ্র মোদীকে এবার সরে যেতে হবে। এবং অবশ্যই একদম 17ই সেপ্টেম্বর তার 75 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, তার পরবর্তীতে তিনি জয়ী একজন প্রধানমন্ত্রী হিসেবে যদি সরে যান, যদি ইস্তফা দেন, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির ছবিটাও সঠিক থাকবে, নরেন্দ্র মোদীর ছবিটাও সঠিক থাকবে। এবং জয়ী একজন প্রধানমন্ত্রী শুধুমাত্র বয়সের জন্য সরে যাচ্ছেন, সেটা যতটা না লজ্জার, তার থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টি যদি 2029 সালে খারাপ ফলাফল করে দেশে একদম ক্ষমতা থেকে সরে যায়, সেটা কিন্তু আরো খারাপ একটা নিদর্শন তৈরি হবে। সেটা কোথাও গিয়ে আর চাইছে না আরএসএস। তাই জন্য তাদের কিন্তু এই মুহূর্তে যেটা সিদ্ধান্ত, এখনো পর্যন্ত নাগপুরে যেটা আলোচনা হচ্ছে আপনাদের জানাই, একদম সংঘের কিন্তু স্বর্ণ জয়ন্তী রয়েছে 27শে সেপ্টেম্বর, এবং সেই দিন কিন্তু মোদীর একটা আমন্ত্রণ সেখানে রয়েছে, এবং সেই দিনেই কিন্তু একটা ঘোষণা করা হতে পারে পরবর্তীতে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন, সেটা নিয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা চলছে। এবং যে নামটা উঠে আসছে সঞ্জয় যোশীর নাম, সঞ্জয় যোশী কিন্তু এই মুহূর্তে রাজনাথ সিং পরবর্তী তার নামটাই উঠে আসছে। তার কারণ সঞ্জয় যোশী এমন একজন ব্যক্তিত্ব যিনি 2005 সাল পরবর্তী সময় থেকে অ্যাক্টিভ পলিটিক্স থেকে অনেকটাই দূরে রয়েছেন। তিনি বিজেপি করেন, তিনি আরএসএস পন্থী একজন মানুষ, কিন্তু সঞ্জয় যোশী কিন্তু আরএসএস ঘরানার অনেকটা কাছাকাছি মানুষ। তার মধ্যে যে হিন্দুত্ববাদী চেতনাটা, সেই নামটা কিন্তু আবারও একদম সরাসরি সংঘ পরিচালক যিনি মোহন ভাগবত, তিনি সামনে আনতে চাইছেন। এবং সেই জায়গায় সঞ্জয় যোশী যদি সংগঠনের সর্বভারতীয় সভাপতির মতন গুরুতর দায়িত্ব একটা পান, তাহলে কিন্তু একদম অবশ্যম্ভাবী মোদী এবং অমিত শাহ অর্থাৎ গুজরাট লবি সেটা কিন্তু আর কন্ট্রোল করতে পারবে না। এবং সেই ক্ষেত্রে নতুন প্রধানমন্ত্রী একদম যার নামটা প্রপোজ করা হয়েছে একদম সংঘের তরফ থেকে, যে দুটো নাম নিয়ে ভাবনা চিন্তা চলছে, সেটা কিন্তু অবশ্যই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গাডকারি। এবং অবশ্যই নীতিন গাডকারি এই মুহূর্তে একজন অজাতশত্রু একজন লোক, এবং নীতিন গাডকারিকে প্রধানমন্ত্রী হিসেবে যদি প্রপোজ করে আরএসএস এর পক্ষ থেকে, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যেও যে লবিটা, মূলত যারা আরএসএস ঘরানার লোক, যারা পুরনো বিজেপি কিংবা একদম হিন্দুত্ববাদী চেতনার থেকে ভারতীয় জনতা পার্টি করে, তারা কিন্তু অবশ্যই নীতিন গাডকারিকে কোনোভাবেই অস্বীকার করবে না, তেমনই কিন্তু একটা ধারণা আরএসএস এর। এবং সেইটাই কিন্তু একটা প্রপোজাল ইতিমধ্যে উঠেছে, এবং অবশ্যই তার সঙ্গে যোগী আদিত্যনাথ তার নামটাও কিন্তু একটা প্রস্তাব করার মতো ভাবনা চিন্তা চলছে। সামগ্রিকটা রাখলাম আপনাদের সামনে নীতিন গাডকারি এই যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, এবং তার ঠিক 3 দিন আগে আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি একদম 75 বছর সীমারেখা বারংবার মনে করিয়ে দিচ্ছেন। তার কয়েকদিন আগে 4 থেকে 6 তারিখ দিল্লিতে বৈঠক হলো, এবং 7 তারিখে নীতিন গাডকারি গিয়ে নাগপুর থেকে একটি সভা করে বললেন যে গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, বড় লোকদের হাতে, কিছু পুষ্টিবদ্ধ বড় লোকদের হাতে দেশের ইকোনমিটা একদম কালেক্টেড হয়ে আছে, পুঞ্জীভূত হয়ে আছে। সেই কথাগুলো বলা কিন্তু একটার পর একটা যে সিরিজ অফ ইভেন্ট, এই একটার পর একটা যে ঘটনাগুলো ক্রমবর্ধমানভাবে ঘটছে, সেটা কিন্তু একটাই দিকে ইঙ্গিত করছে যে গুজরাট লবিকে সরাতে চাইছে দিল্লির ক্ষমতা থেকে আরএসএস। এবং এইটা কিন্তু আরএসএস একদম পণ করে ফেলেছে, নতুন মুখ এই মুহূর্তে তুলে আনতে চাইছে আরএসএস। এখন দেখার বিষয় গুজরাট লবি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোনো উত্তর দেয় কিনা। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদেরও কিন্তু একটা দেশব্যাপী ফ্যান ফলোয়ার রয়েছে, তাদেরও কিন্তু বিজেপির অভ্যন্তরে তাদের অবশ্যই একটা কিন্তু ফ্যান বেজ রয়েছে। বিভিন্ন নেতামন্ত্রী কিন্তু তাদের প্রেক্ষাপটেই তৈরি হয়েছেন, নেতামন্ত্রী হয়েছেন, এবং সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। এবং এই মুহূর্তে দেখার বিষয় যে গুজরাট লবি কি উত্তরের মাধ্যমে একদম রীতিমতন আরএসএস কে শান্ত করতে পারে, নাকি কোথাও গিয়ে আরএসএস যে ভাবনা চিন্তাটা করে ফেলেছে 2014 সালে যেভাবে অটল বিহারী বাজপেয়ী থেকে মুরলী মনোহর যোশী এবং লালকৃষ্ণ আদবানির মতো নেতাদেরকে সাইডলাইন করে দিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বেশ খানিকটা নতুন মুখদের তুলে এনেছিল, হঠাৎ করেই দেশের দায়িত্ব দিয়ে দিয়েছিল, ঠিক তেমনভাবেই নতুন কোনো মুখকে তুলে আনে সঞ্জয় যোশী এবং তার সঙ্গে হয়তো নীতিন গাডকারি, তারা নতুন ভাবছে। আপনারা কি মনে করেন সামগ্রিক প্রতিবেদন নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।